কাজও কি এমন একটা জিনিস যার সাথে প্রেম হয়? কাজ মানেই যেন রাজ্যের বিরক্তি, রাজ্যের কষ্ট এবং কাজে যেতে হবে এই কথাটা ভাবলেই কেমন গায়ে জ্বর আসে। অনেকের ক্ষেত্রেই হয়, আবার কিছু মানুষের ক্ষেত্রে ভিন্ন। কিছু মানুষ কাজকে এতটাই ভালোবেসে ফেলেন যে কাজই তার ধ্যান, কাজই তার জীবন এবং কাজের সাথেই তার আশেপাশের সব কিছু সম্পৃক্ত হয়ে যায় এবং সেই কাজ কেমন করে যেন তার পরিবারের প্রতিও দায়িত্ববান হওয়া শেখায় এবং নিজের ভেতরে ভালোবাসার আরও বেশ মনে হয় বীজ বপন করতে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে যারা কাজকে ভালোবেসে কাজের সাথে থাকেন তারা জীবনে ভিন্নভাবে এগিয়ে গেছেন, যারা সফলতার চরম শিখরে পৌঁছে গেছেন এবং তাদের মতো এরকম অনেক নারী আছেন যারা কাজকে ভালোবেসে নানানভাবে বেশ ভালো জায়গায় আছেন। এরকম দুজন নারী আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, বন্ধু হয়ে এসেছেন লেডিস ক্লাবে আপনাদেরকে অনুপ্রাণিত করতে। আজকে আমরা নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবে আপনাকে আরও একবার সন্ধ্যা 6টায় স্বাগত জানাচ্ছি। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং চলুন আমাদের বিশেষ দুজন বন্ধু যারা ভীষণ গুণী পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন খুরশিদা আহমেদ পলি, তিনি অঙ্গনের প্রতিষ্ঠাতা। আপু, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। তার পাশেই আছেন শেজান খান, তিনি সভাপতি উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন। আপু, স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আমাকে এখানে আজকে অতিথি করে আনার জন্য। আমি একটা জিনিসে ভীষণ অবাক হয়েছি, আপনারা দুজনেই ভীষণ ব্যস্ত মানুষ, কিন্তু আমাকে পলি আপু, শেজান খান আপু দুজনই বলেছেন আপনারা লেডিস ক্লাব বাসায় দেখেন। আমি জানতে চাই আপু, এই সময়টা পলি আপু বের করেছেন কিভাবে, বা লেডিস ক্লাব যখন দেখলেন কেমন লাগলো? কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজ থাকে, কাজের ফাঁকে ফাঁকে তখন কাজ বন্ধ করে দিয়ে ওগুলো দেখি ওই সময়টা। আবার এরকম অনেক টাইপের আরো কিছু আছে, ওটাও দেখি, তখন কাজের ইয়েটা আরো বেড়ে যায়। কাজের মধ্যে তাহলে নিজেকে একটু অবসর দেওয়ারও প্রয়োজন আছে। হ্যাঁ, বাহ, চমৎকার। শেজান আপু আমাকে জানালেন যে আপু লেডিস ক্লাব দেখেন মাঝে মাঝে। হ্যাঁ, আমি দেখি, আমি খুব এনজয় করি, তোমার উপস্থাপনা আমার খুব ভালো লাগে। আর যে সমস্ত নারীরা এখানে আসেন ওনারা আমাদেরকে খুব আরও ইন্সপায়ার করে। যদিও আমরা এখন অনেক একটা বয়সে পৌঁছে গেছি, তারপরেও আমরা খুব তোমাদের এই সাবলীল এই ভাবে ওনারা কথা বলেন, ওনাদের নিজেদের অ্যাচিভমেন্ট সম্বন্ধে জানতে পারি, খুবই ইন্সপায়ারিং। আমি মনে করি ইয়াং জেনারেশন খুবই এনজয় করে তোমার এই অনুষ্ঠান, আমরাও খুব ভালোবাসি। আপনিও তো, আমি দেখছি যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন এখানে আছেন, এখানে প্রচুর নারী উদ্যোক্তা আপনার সাথে কাজ করে, এই জায়গাটা নিয়ে আমি একটু জানতে চাই। ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনে অনেক মেম্বার, এখন প্রায় অ্যারাউন্ড 70-র মতো। এনারা সবাই ভালো উদ্যোক্তা। আর এটা খুব ওরাও আমাদের অ্যাসোসিয়েশনে আমরা চেষ্টা করি ওদেরকে আরও কীভাবে ওদের কাজটাকে আরও ভাইব্রেন্ট করা যায়, কিভাবে ওদেরকে আরও স্কিল করা যায়। শুধু যে মেম্বার তা না, বাইরের উদ্যোক্তাদেরকেও আমরা চেষ্টা করি সাহায্য করতে, এবং বিশেষ করে যারা একটু আন্ডার প্রিভিলেজড। জি, এবং আপনি তখন এটা নিয়ে কাজ শুরু করেছেন যখন এটা নিয়ে কেউ ভাবেনি। উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যাসোসিয়েশন ফর এন্টারপ্রেনার্স। আমাকে বলতে হবে যে এটা 1994 এটা নিয়ে শুরু হয়। ওই সময় আমাদের যে ফাউন্ডার চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান, ওনার দূরদৃষ্টি থেকে উনি চিন্তা করেছিলেন মহিলাদের একটা অ্যাসোসিয়েশন হওয়া উচিত। সেই হিসাবে অনেক ভাইব্রেন্ট মেম্বার ওই সময়ও ছিল, ওনারা এখন অনেকেই আছে। ওই সময় আমার নিজের চাচি ছিলেন, উনি অনেক সিনিয়র, হুসনারা খান, উনি 2 বছর আগে মারা গেছে। ওনার হাত ধরেই আমি উদ্যোক্তা হিসাবেই ওনার সাথে জয়েন করেছি। প্লাস আমার একটা বান্ধবী ছিল খুব ক্লোজ, এখন বিদেশে, ইয়াসমিন, ও আমাকে ইন্সপায়ার করে এখানে জয়েন করার জন্য। এবং আমি 13-14 বছর যাবৎ আছি। তো লাস্ট ইয়ারে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এই ইয়ারে প্রেসিডেন্ট। তো আমার কি প্ল্যান আমি তোমাকে বলবো, অবশ্যই আমরা শুনতে চাই। এবং আমাদের কাছে অসংখ্য নারীরা যুক্ত হন এবং তারা এসেও আসলে এই বিষয়গুলো নিয়ে জানতে চান। এদিকে আরেকটি প্রতিষ্ঠান হলো অঙ্গন। পলি আপু অঙ্গনের সাথে আছেন এবং আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সাথে বলছেন যে অঙ্গন আপনার শেষ তৈরি করা প্রতিষ্ঠান, এবং সেখানেও আপনি ডিস্ট্রেসড বা বিপদে আছেন এমন নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই সাহায্য করেন, শিশুদেরকেও সাহায্য করেন। অঙ্গন নিয়ে একটু জানতে চাই। অঙ্গনটা হলো আমার লাইফে ধরতে গেলে আমার শেষ, এটা একটা অর্গানাইজেশন। এরপরে আর মনে হয় আর করবো না, এটাকে আমি খুব ভালো করে মানে সাজিয়ে গুছিয়ে এটা চালাবার চেষ্টা করব, ভবিষ্যতে আমার বাচ্চারাও আবার চালাবে।
তাই এটা করার উদ্দেশ্য হলো যে খালি গরিব বলতে না, গরিব, মিডিয়াম, বড়লোক সবার মাঝে সবার কষ্ট দুঃখ আছে, সবাই কিছু না কিছু মানে এক এক সময় লাগে, এক একজনের কিছু লাগে, সেটা মানে আমি সলভ করব এবং পূরণ করার জন্য চেষ্টা করব। এইটাই 2005 সালে এটা আমি করি। বাহ, 2005 সালে শুরু করেছেন এবং এটাও তো মানে বেশ একটা মানে আমার মনে হচ্ছে যে অনেকদিন হয়ে গেছে এবং কোভিডের সময় আমি দেখেছি যে প্রচুর নারী উদ্যোক্তা এসেছেন, কিন্তু আপনারা দুজনেই এমন কিছু দূরদৃষ্টি রেখে সেই তখন দুটো কাজের সাথে যুক্ত হয়েছেন এবং সেগুলো এখন দেখা যাচ্ছে এগুলো ট্রেন্ডে আছে, এগুলো নিয়েই মানুষ বেশি কাজ করছে এবং বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে এখন উদ্যোক্তা হয়ে উঠছেন এবং নানান রকম অ্যাসোসিয়েশন কিন্তু মানুষকে সাহায্য করবার জন্য কিংবা তাদেরকে নিজের পায়ে দাঁড়াবার জন্য কিছু ট্রেনিং তো দেন। তো সেই ক্ষেত্রে অঙ্গন কি ট্রেন করে সবাইকে? হ্যাঁ, ওদেরকেও ট্রেন করতে হয় সেরকম এক্সপার্টদের নিয়ে। যেমন গ্রামে দেই মুরগির বাচ্চা কেনার এবার প্ল্যান হলো যে কাউকে 1000 কিনে দিব, পরে ওরা একটু বড় করে সেল করবে, ওটা ওদের লাভ হবে। আর আমি হেল্প করি প্লাস ওরাও হেল্প করে, ওরাও দেয় 30%, অঙ্গন দেয় 20%, আর 50% আমার ফ্যামিলির থেকে যেটা টাকা একটা জমে ওটা দিয়ে আমি করি। বাহ, তাহলে তো এটা আমার মনে হয় যে সামাজিক দায়বদ্ধতা থেকেও আপনি আসলে করছেন, যে আপনার সমাজের প্রতি নিজের একটু রেসপন্সিবল ফিল হয় এবং আপনি তাদেরকে হেল্প করতে চান। চমৎকার। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন যে দুজন গুণী নারী, তাদের জীবনটা যদি আজকে জানতে পারি তাহলে সফল হবার এবং ধৈর্য ধরে নিজের কাজটাকে ভালোবেসে কিভাবে কাজে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আরও অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়, এসব বিষয়ে আপনারা অনুপ্রাণিত হতে পারবেন। আমাদের স্ক্রিনে আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন এবং আপনারাও যদি এই ধরনের কোনো উদ্যোগের সাথে দাঁড়াতে চান বা আপনারাও চান যে আপুদের সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন, সেই সুযোগও কিন্তু আছে। আপনারা এসে নিজেদের যত রকম জিজ্ঞাসা আছে, আপনাদের কৌতূহলী মন অনেক কিছু জানতে চাইতেই পারে, সেগুলো এসে প্রশ্ন করতে পারেন আজকের দিনে। একটু পেছনে চলে যেতে চাই পলি আপু, একটু পেছনে যদি যাই সেক্ষেত্রে আমি ভাবতে চাই যে যেই মানুষগুলো দেশের কথা ভাবেন, সমাজের কথা ভাবেন, সেই মানুষগুলোর ছোটবেলা কেমন, দুজনের কাছেই শুনবো। পলি আপুর কাছে শুরু করি, যে ছেলেবেলা কোথায় আপনার বেড়ে ওঠা? এটা খুব ইন্টারেস্টিং। আমি 4 বছর বয়সে ঢাকায় আসি, আর আসার পরে এখান থেকে বড় হয়ে আমি কিন্তু আবার বড় হয়ে আমার বাবা মা শিখিয়েছে যে শিক্ষিত করে তুলছি, তোমরা কিন্তু কিছু করবে, যদি ছেলেরা ধরো 10টা করলো তুমি সেখানে 5টা তোমাকে করতে হবে। তারপরে দেখি বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসি 16 বছর বয়সে। আচ্ছা, আসার পরে দেখি আমার হাজবেন্ড ইয়ে করছে বিজনেসের জন্য, ও হংকং যাচ্ছে, হংকং থেকে জিনিস আনছে, তারপরে আবার সে মাছের বিজনেস করছে, জাপান, ইটালি, লন্ডন, তারপরে ইউকেতে মাছ পাঠাচ্ছে। তখন আমি ভাবলাম যে আমিও কিছু করি। তারপরে ছোটকাল থেকে, কিন্তু এটা 76 সালের কথা, তখন আমি ইংলিশ মিডিয়াম স্কুল করেছি আমার বোনদের নিয়ে, আমার বাবাকে নিয়ে। ওটা খুব সাকসেসফুল, এখনও মেরিল্যান্ড কিন্ডারগার্টেন আছে। তারপরে আবার আমার হাজব্যান্ড আরও করছে, ও ব্যাংক স্পন্সর ডাইরেক্টর, মার্কেন্টাইল ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর, ওটা ফাউন্ডার মেম্বার ও করেছে। তারপরে 3টা ইন্স্যুরেন্স করেছে, তারপরে মাছের ব্যবসা দেশ বিদেশে করছে। আমি বললাম যে না, আমার একটাতে তো হবে না, আমাকে তো আরও করতে হবে। তখন আমি ডিসিশন নিলাম আমি একটা অঙ্গন করি, অঙ্গন অর্গানাইজেশনের মধ্যে সব কিছুই থাকবে। তো ওখানে ওটা দিয়ে এখন 50 থেকে 60টা ফ্যামিলি চলছে, ওর মধ্যে বিজনেস করছে। ওর মধ্যে করোনার সময় 3 বছর খাবার দিল ওরা, মেয়েরা সব, ওদের শিখিয়েছি রান্না হাতে হাতে। তারপরে আমাদের রান্নাই সবাই খেয়েছে আমাদের এরিয়ায়, বাড়িধারায়। আবার মানে অনেক জায়গা থেকে অর্ডার এসছে, মেয়েরা সেল করেছে, ওদের আর্ন হয়েছে, মানুষও খেয়েছে। বাহ, চমৎকার। সিজান খান আপুর কাছে এসে একটু আপনার ছেলেবেলা নিয়ে জানতে চাই, কোথায় বেড়ে ওঠা, কেমন ছিল ছেলেবেলা? ঢাকাতেই সবসময় থেকেছি। আচ্ছা, আর ঢাকাতেই বড় হয়েছি। তো আমি এখানে পড়াশোনা করেছি। তো আমার বেশ অল্প বয়সে বিয়ে হয়ে যায় 18-এ।
তো তারপরে তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছিলাম। আচ্ছা, তো পরে আমি এসে গ্র্যাজুয়েশন করেছি, কারণ আমার হাজব্যান্ড ডিপ্লোম্যাট। তো আমাদের তখন বদলি হয়ে যায় জাপানে, ফার্স্ট পোস্টিং ছিল জাপানি। যে আমি খুব ল্যাঙ্গুয়েজ শিখি এবং ওখানে অনেক কাজ শিখেছি। কাজ মানে আমরা তো অ্যালাউড না কাজ করতে, বাট শিখতে অ্যালাউড। তো আমি ওখানে যে ওখানকার যে স্পেশালিটি ছিল, যেমন ইকেবানা, তারপরে টি সেরেমনি, তারপরে পেইন্টিং ডিফারেন্ট কাইন্ড অফ, তারপরে ওদের একটা ছিল যে হাত বা ব্যথা করলে যেটা মাসাজ, একটা হ্যাঁ রেইকির মতো শিহাতসু বলে ওরা, ওইটাও শিখেছি। আর দুইটা নামকরা দুইটা ইনস্টিটিউট ছিল ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টসের, একটা ইকেবানা, একটা সোগেটসু, দুইটাতেই আমি কাজ, আমার সার্টিফিকেট আছে এবং শিহাতসুতেও সার্টিফিকেট আছে। আর আমি ল্যাঙ্গুয়েজ, আমি যে শহরেই গেছি ল্যাঙ্গুয়েজ শিখেছি। তো আমি জাপানিজ তখন ফ্লুয়েন্ট বলতাম এবং আমার বাবা মা আমাদেরকে খুব এনকারেজ করতেন যে কোনো সময় বসে থাকবে না, অলওয়েজ অ্যাক্টিভ। এবং আমি ছোটোবেলায় অনেক আমার ভাইরা 5 জন, আমি একাই মেয়ে। তো আমি সবসময় সবার মধ্যেই বড় হয়েছি, তো ওখানে লোনলি ফিল করতাম। কিন্তু আমার আব্বা আমাকে বলেছেন যে না, লোনলি ফিল করা যাবে না, ইউল হ্যাভ টু বি অ্যাক্টিভ। তো আমি যে ল্যাঙ্গুয়েজ শিখেছি এবং আমি দেশের রিপ্রেজেন্টেশনের জন্য, যেহেতু আমাদের দেশটা খুব ঐতিহ্যবাহী অনেক কিছু আছে, আমাদের সংস্কৃতি এবং আমাদের যে দেশের যে সম্পদ, যেগুলি জিনিস, সেইগুলির উপরে পড়ালেখা করতাম। এবং আমি অনেক ফ্যাশন শো করেছি, জাপানেও আমি ফ্যাশন শো করেছি এবং কিছু জাপানিজ মেয়ে বা আমাদের লোকাল মেয়েদেরকে নিয়ে ডান্স ড্রামা করেছি, অনেক কাজ করতাম। আমার মেইন টার্গেট ছিল আমার দেশকে পরিচিত করা। আমি যে একটা ডিপ্লোম্যাটের ওয়াইফ, আমি যে শুধু দাওয়াত খেয়ে বেড়াবো তা না, আমার দেশকে সামনে আনতে হবে, দেশের ঐতিহ্যকে সামনে আনতে হবে। এই জন্য অনেক কাজ করেছি, নিজেও ভাষা শিখেছি, আরও অনেক দেশে ছিলাম, আমি অনেকগুলি ল্যাঙ্গুয়েজ জানি। ইউ হ্যাড আ কালারফুল লাইফ এবং আমার মনে হয় দুজনের কাছ থেকে বেশ আমি কালারফুল গল্প শুনতে পারবো এবং আমার এক্সপিরিয়েন্সে কিছু জিনিস যুক্ত হবে। আমাদের বন্ধুরা ভীষণ উপভোগ করছেন এতক্ষণের গল্প থেকে, আমি জানি। এবং আপনারা কি শুনতে চান, কি দিয়ে অনুপ্রাণিত হন, সেটা তো এতদিনে আমাদের সম্পর্ক এতটা তৈরি হয়ে গেছে যে আমরা জানি, একজন আরেকজনকে বুঝি। আরও তেমনই গল্প হবে, আপনারাও যুক্ত হয়ে যাবেন জলদি জলদি। আমরা এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আরও একবার ফিরে আসলাম নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডা এবং আমাদের সাথে ভীষণ গুণী দুজন ব্যক্তিত্ব আমাদের বন্ধু হয়ে লেডিস ক্লাবে আড্ডা দিচ্ছেন। আপনাদের সাথেও কিন্তু আড্ডা হবে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আপনারা আমাদের এই আয়োজন সবাই জানেন, দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশনে, একাধারে ফেসবুকে এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজনটি এবং এভাবেই সরাসরি আপনারাও যুক্ত হয়ে যেতে পারবেন জুমের মাধ্যমে। স্ক্রিনে দেওয়া ডিটেলসটা ফলো করেই অনেকে যদি কল করতে চান সেটাও আসলে করতে পারেন। আমাদের সব রকম ফ্যাসিলিটিসই আছে যাতে করে আপনারা আমাদের সাথে কানেক্টেড হয়ে আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে সেটা আপনারা জানতে পারেন। কাজের সাথে প্রেম, এই কথাটা যদি আমরা ভাবি তো সেই ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে কাজকেও ভালোবাসতে হবে, মানে আমরা তো পরিবারকে ভালোবাসি, কিন্তু যারা কাজ ভালোবাসেন তারা কি পরিবার ভুলে যান, এমনটা কি হয় আপু? আমি একটু জানতে চাই যে পলি আপু তো প্রচুর কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে কাজ করতে করতে পরিবার ভুলে যাচ্ছেন, এমন ঘটনা আছে? প্রথমত কাজকে ভালোবেসে প্রেম করে তারপরে তো কাজ হয়েছে, তারপরে পরিবার চলছে। যদি কাজের মধ্যে প্রেম না থাকতো আমার পরিবারকে আমি কিভাবে চালাতাম? তারপরে ওই কাজের মধ্যে প্রেম থাকাতে অনেক কাজ করেছি। আমার হাজবেন্ড তো অনেক করেছে, তারপরে আমিও করেছি, যার জন্য আজকে সফলতা অর্জন করেছি। আমি অনেকগুলো কাজ করতে গিয়ে দেখা যায় যে ভাইয়াও যেহেতু একজন সফল মানুষ এবং তিনি অনেকগুলো প্রতিষ্ঠানে আছেন, তো সেই ক্ষেত্রে আপনারা দুজন মিলে যখন কাজ করছেন বা আপনিও যখন শুরু করলেন, কোনো প্রতিবন্ধকতা সেটা একটু জানতে চাই। যে মনে হয় যে কাজের সময় কোনো একটা কিছু বাধা ছিল, যে বাধার কারণে মনে হচ্ছিল না, মনে হয় এগোনো যাচ্ছে না? ওটা ছিল প্রথমে যখন আমার বিয়ে হয়, তারপরে আমি ওর সেক্রেটারির মতনই কাজ করতাম। তারপরে আমার হয়তো শ্বশুরবাড়ির থেকে বলতো যে আমাদের কোনো মেয়ে তো জব করেনি, বিজনেস করেনি,
এরকম এসেছিল। জি। তারপরে আমার শ্বশুর শাশুড়িকে ননদ দেবরকে এমন মন জয় করে দিলাম যে ওরা তারপরে পলি ছাড়া কিছুই বোঝে না। সবাই পলি 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 করে মানে পলিকে এসে একদম মাথায় করে রাখছে সবাই। এখন আমার শ্বশুর বাড়ির সবাই ওরা আমেরিকায় আছে, ওখান থেকে ভাবি ভাবি করে জান দেয়। কিন্তু প্রথমে ওরা অবাক হয়ে গেছিল যে এটা কি, কিন্তু ওই বাধা আমি অতিক্রম করেছি, ওদের মন জয় করে তারপরে নেমেছি সবকিছুর মধ্যে। তারপরে আস্তে 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 সবাই পুরা শ্বশুর বাড়ির মানে বংশ পলির পাগল। বাহ, এই যে আমি জানি যে কাজ নিয়ে তো মানুষ জানতে চায়, কিন্তু পরিবারের মানুষের মন যে জয় কিভাবে করতে হয় এটা আসলে মনে হয় শিখতে হবে। একটু পরে এসে আপনার কাছে শিখবো। সেজান খান আপুর কাছে এসে জানতে চাই যে অনেকগুলো সফল কাজের পেছনের গল্পটা আসলে মাঝে মাঝে লুকোনোই থাকে, সেগুলো নিয়ে যথেষ্ট কথা হয় না। এই যে প্রতিবন্ধকতা, এমন এমন সব ভয়াবহ প্রতিবন্ধকতাই হয়তো এসেছে যাতে মনে হয়েছে হয়তো কিছুই আর এগোবে না, সেরকম সময় আপনার গেছে? আমার মনে হয় প্রত্যেকটা উদ্যোক্তারই প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে। এই চ্যালেঞ্জ ফেস না করলে ব্যবসায়ী তো হওয়া যায় না। তো সেরকম আমারও হয়েছিল, কারণ প্রথমে তো একটা আমি বুটিক করেছিলাম। এটা আমি করেছি আমার হাজব্যান্ড রিটায়ারমেন্টের পরে, দেশে আসার পরে। তো প্রথমে আমাকে এটা নিয়ে বেশ স্ট্রাগল করতে হয়েছে, কারণ বিভিন্ন রকম ডিজাইন করা, ওল্ড টাউনে যাওয়া, জিনিসপত্র কেনা, গয়না আমি বানাতাম ডিজাইন করে করে, ওগুলি বানাতে দেওয়া, তারপরে ডিফারেন্ট কাইন্ড অফের তোমার এমব্রয়ডারি করিয়েছি শাড়িতে, তারপরে ড্রেসে। তো এইগুলি করতে গেলে কিন্তু অনেক খাটনি হয়। তারপরে কারিগরদের সাথে অনেকক্ষণ সময় কাটাতে হয়, এবং রুরাল অনেক জায়গায় পৌঁছে পৌঁছে আপনাকে কাজগুলো করতে হয়। আমরা বাইরের থেকে আউটসোর্সিং করতাম বিভিন্ন ধরনের কাজ, দেশীয় কাজ। এবং তখন আমাদেরকে প্রথম দিকে তো আমার সব দেশীয় জিনিসই ছিল, পরে আস্তে আস্তে আমি ডিমান্ডের উপরে এরকমভাবে সাপ্লাই, আই হ্যাড টু চেঞ্জ মাই পলিসি, বিকজ তখন আমার বাইরের জিনিসও কিছু আনতে হয়েছে। কারণ একটু পিঙ্ক সিটির মতো এক জায়গায় দোকান চালাতে গেলে তখন তোমার অনেক এইসব চ্যালেঞ্জেস তো ফেস করেছি। আমার মনে হয় প্রত্যেকটা উদ্যোক্তাই ফেস করে। আর ফার্স্ট অফ অল তোমাকে তো মেনটেন করতে হয় নিজস্ব ফ্যামিলি, নিজের সোশ্যাল লাইফ, আত্মীয় স্বজন। আমার মেয়ে আছে, সে আমাকে অনেক হেল্প করেছে ডিউরিং মাই শপ। আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট দিয়েছে। আমার যে পিঙ্ক সিটিতে দোকানটা ছিল 5 বছর চালিয়েছিলাম, তারপর থেকে তো আমি এখন অন্যভাবে ব্যবসা করি। আমার অনলাইনও আছে। তো ওখানে ওইটা ওপেনিং করেছিল সুইডিশ অ্যাম্বাসেডার লেডি। তো আমার কাস্টমার অনেক বিদেশি ছিল, কারণ আমি দেশীয় জিনিসকে অনেক সময় বিদেশিভাবেও ওদেরকে দিতাম বানিয়ে, যেমন জামদানির কোট, তারপরে সিল্কের জিনিসপত্র এমব্রয়ডারি করা। তো অনেক কাজ করেছি ডিজাইনিং এর উপরে এবং দেশীয় গয়নার উপরে জিনিস আসলে বানিয়েছেন। তো সেসব কারণে তো একটু চ্যালেঞ্জেস ফেস করতেই হয়েছে। প্লাস ওরকম কর্মী পাওয়া, স্কিলড কারিগর পাওয়া একটু ডিফিকাল্ট। তো ওগুলিতে একটু বাধা ছিল, বাট আমরা চেষ্টা করেছি ওভারকাম করতে। আমি বলবো প্রতিটা নারী কিন্তু কাজের ক্ষেত্রে এই চ্যালেঞ্জেস ফেস করে যে তুমি একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ যখন তুমি জিনিসটা পুরোপুরি এনজয় করছো, যখন এটা একটা সাকসেসফুল হয়। কাজে এভরি আই থিঙ্ক এন্টারপ্রেনিউর সবাই মনে হয় একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যায়, এবং পরে যখন ভালো লাগে যখন কাজটা শেষ হয়। তো এটা তো আমাদের পার্ট অফ লাইফ বলতে হবে। একেবারেই তাই। এবং এখন তো শুরুতে স্কিলড কারিগর পেতে একটা কষ্ট হচ্ছিল, কিন্তু এখন তো আপনারা কারিগর তৈরিও করেন, তাই না? হ্যাঁ, আমরা চেষ্টা করি বিভিন্ন রকম। আর আমরা উদ্যোক্তাদের, আমার টার্গেট আছে আরো ভালো করে, সবাই জানে, সবাই ভালো উদ্যোক্তা। তারপরে যদি নতুন কিছু করা যায়, স্টার্ট আপের মেয়েদের জন্য কিছু কাজ করা, স্কিল খুব ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করবো ট্রেনিং অ্যারেঞ্জ করা, ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং, আর ডাইভার্সিফাই করতে, যে আমরা একই বুটিকের ব্যবসা না করে। আমি জানি অনেক ডাইভার্সিফাই হয়েছে, তবু আমি বলবো যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, তারপরে ই কমার্স, অনেক কিছু আছে এখন যেগুলির ইয়েতে মেয়েরা অনেক কাজ করছে, কিন্তু অনেক কাজ করছে। তো ওইগুলিতে আরও বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করা। কারণ আমি চাচ্ছি যে কৃষির উপর একটু জোর দেওয়া, যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ। তো সেটার উপরে যে কিছু এক্সপিরিয়েন্স লোকজন এনে ট্রেন করা, প্লাস তোমার ধরো আইটির উপরে আরও, আইটিতে ব্যবসা একটু মেয়েরা কম আসে, ওটাতে আরো এনকারেজ করা আইটি ব্যবসায় মেয়েদেরকে। হ্যাঁ, এবং কৃষি খাতেও আগে মেয়েদের আসলে কম আসা হতো, কিন্তু ইদানিং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আমি দেখছি যে প্রচুর নারীরা যুক্ত হচ্ছেন। গ্রামে মেয়েরা অনেক এগিয়ে গেছে। হ্যাঁ,
এবং সবাই সব বিষয়ে পড়াশোনা করছেন, এটা বেশ চমৎকার যে ছেলেরা ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছেন, রান্না নিয়ে কাজ করছেন, মেয়েরা আবার দেখা যাচ্ছে কৃষি খাতে এসেছেন, টেকনোলজি নিয়ে কাজ করছেন। তো আসলে বাংলাদেশ যে এখন ডাইভার্সিফাইড হয়েছে এবং আমরাও যে উন্নত হবার পথে আছি, এটা বেশ একটা অদ্ভুত অর্জনের মতো আমার কাছে লাগে। এবং আমি জানতে চাই আপুর কাছে যে দেখা যাচ্ছে যে যখন নারী হিসেবে কাজ করতে যান তখন দেখা যায় যে সেখানে পুরুষের অংশগ্রহণ অনেক জায়গায় অনেক বেশি। তা আপনি যেহেতু অনেক আগে কাজ শুরু করেছেন, তো কাজের ক্ষেত্রে সেই সময় আপনার মনে হয়েছে যে নারী হিসেবে আমার একটু ভিন্ন কোনো স্ট্র্যাটেজি ফলো করতে হবে বা আমাকে একটু কঠিনভাবে নিজের কোনো একটা ভাবমূর্তি রাখতে হবে যে আমি যাতে একদম ওদের কাছে ব্লেন্ড ইন হতে পারি? না, ওরকম কোনো কিছু মনে হয়নি, কিন্তু আমার বাবা মা পড়াশোনা করে খালি বলেছে যেভাবে পুরুষরা আগায় সেভাবে সংসারটাকে ঠিক করে তুমিও আগাবে, তোমরাও আগাবে, এটা আগেই বলে দিয়েছিল। তারপর থেকে না কোনো কিছু আমি মানে করতাম না যে ছেলেরা এখানে আগাচ্ছে আমি পারবো না, আমি করতাম। বাহ, মানে সবকিছুতে সাহস আসতো এবং কোনো কিছুতে মনে হয়নি যে না আমি মেয়ে, আমি কিভাবে করব। বাহ, এটা করিনি। আরো মানে উৎসাহী হয়েছি আমার হাজবেন্ডের সাথে থেকে থেকে। ভাইও বেশ প্রগতিশীল ছিল। হ্যাঁ, ও ছিল, কিন্তু ও চেত যে আমার বউ পলি যেন আমার মতন এগিয়ে যায়, কিন্তু ওর মতো তো আর আগাতে পারবো না। আমি দুটো করেছি, স্কুল করেছি, একটা ইংলিশ মিডিয়াম আর একটা করেছি অঙ্গন, এই দুটো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অঙ্গনে তো প্রচুর কারিগর তৈরি করা হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে এবং আরো নানান সেক্টরে বাচ্চাদেরকেও সহায়তা করে থাকেন আমি শুনেছি, এখানে বাচ্চাদেরও বিষয়টা আছে। আমি একটু সেই বিষয়টা নিয়ে জানতে চাই যে কি ধরনের শিশুদের সাথে আসলে কাজ করা হয়। শিশুদের যেমন কেউ পড়াশোনা করছে, তার হয়তো কিছু লাগবে, তখন তাকে হেল্প করা, স্কুলের বেতন। কোনো হয়তো এমনও হয়েছে যে সে অন্ধ ফকির, তার মেয়ে দুটা পড়াশোনা করাবে, ওই অন্ধ ফকিরের মেয়েকে আমরা পড়াশোনা করালাম, করিয়ে মেয়েরা গ্র্যাজুয়েট হলো। তারপরে ওর সাথে আবার অনেক ছবিও আছে আমাদের। তারপরে গ্রামে যারা পড়াশোনা করতে পারছে না, তারপরে কোরআন শিক্ষা, ওটাও করেছি, হেলথ নিয়ে কথা বলেছি, ফ্রি ট্রিটমেন্ট করেছি, ফ্রি মেডিসিন দিয়েছি। এইভাবে আমরা বাচ্চাদের অনেক করেছি। চমৎকার। এদিকে দেখা যায় যে আমাদের কিন্তু অনেকগুলো সামাজিক অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন আছে যাদের সাহায্যে আসলে আমাদের গত যে বন্যাটা হলো, যেটাকে অপ্রাকৃতিক খানিকটা বলা হচ্ছিল, বাঁধ খুলে যাওয়ায় আমাদের দেশও বন্যা কবলিত হলো। তো এবার আবার দেখা যাচ্ছে প্রাকৃতিকভাবেও আমাদের উত্তরের দিকটাতে বেশ কিছু মানুষ আসলে এখন আবার বন্যার মতো একটা সমস্যায় পড়েছেন এবং বেশ একটা কঠিন সময় যাচ্ছে অনেকগুলো এলাকায়। রংপুর এলাকায় এখনো মনে হচ্ছে যে সাহায্য পৌঁছচ্ছে না এবং 60,000 মানুষের বেশি সেখানে আক্রান্ত আছেন। তো সেই ক্ষেত্রে আপনারাও এরকম প্রাকৃতিক দুর্যোগের নানান সময়ে কোনো কাজ হয় কিনা? অফকোর্স, আমরা 4 বার মানে অঙ্গন থেকে 4 বার হেল্প করেছি। একবার করেছি আমাদের যে উইয়ের যে ছিলেন ফাউন্ডার মেম্বার, আমিও উইয়ের মেম্বার, আমিও কিন্তু অনেক পুরনো উইয়ের মেম্বার। তো আমাদের রোকেয়া আফজালের একটা ট্রাস্ট আছে, ওই ট্রাস্টে একবার প্রথমে দিলাম, ওরা হেলিকপ্টার করে নিয়ে গেল। তারপরে বাড়িধারা সোসাইটি থেকে আবার বন্যার্তদের দেওয়া হলো, সেখানে আমার ছেলের বউ আমরা নিজেরা প্যাকেট করেছি। হ্যাঁ, প্রায় অনেক রাত পর্যন্ত করে আমরা আবার আমাদের আর্মিদের তরফ থেকে আমাদের আবার হেলিকপ্টার দিয়ে ওগুলা নিয়ে গিয়েছে। তারপরে আবার 2 দিন আগেও নোয়াখালীতে আবার পাঠিয়েছি। এভাবে আমরা 4 বার দিয়েছি অঙ্গন থেকে। চমৎকার। এদিকে আমরা কিন্তু দেশের মানুষরাই যদি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে আসলে সহায়তা করতে পারি, তাহলে আমরা কিন্তু পুরো দেশটা উন্নয়নশীল, যেহেতু আমরা একে অন্যের পাশে দাঁড়ালে আমরা নিজেদের ক্ষয়ক্ষতিটাই আসলে উতরে উঠতে পারবো, এমনটাই আমরা আসলে আশা করি। এবং আপনারাও অনেকেই আমাদের সাথে একমত হবেন যে এই সময়টা একে অন্যের পাশে দাঁড়ানোর, বেশ কিছু এলাকায় এখনো একেবারে সাহায্য পৌঁছয়নি। আপনারাও নিজ নিজ জায়গা থেকে অবশ্যই এই সময়ের বন্যাটাকে এড়িয়ে যাবেন।
যাবেন না এবং এই সময়ের বন্যাটার ব্যাপারেও সচেতন হবেন। আমাদের সাথে শানু আপু আছেন, সোনিয়া আপু আছেন, রেবেকা আপু আছেন, মিষ্টি আপু আছেন। এই তো কিছুক্ষণ আগে মানুষটা আমার সাথে ছিল এমন মনে হচ্ছে মিষ্টি আপুকে দেখে। গতদিন মিষ্টি আপু আমার সাথে আড্ডা দিয়ে গেছেন এবং আমরা এখন একটা বিরতি নিয়ে নেব। বিরতি থেকে এসে আরো অনেক আড্ডা হবে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে জুমেও অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন এবং যাবার আগে বন্যার্তদেরকে নিয়ে কথা বলছিলাম। আমাদের দেশটা আসলে খানিকটা প্রাকৃতিক বৃষ্টির পরেও আমাদের নিজস্ব ভৌগোলিক নানান রকম কারণে জলবায়ুর পরিবর্তনে আমরা বন্যার তো হলে ভীষণ ক্ষতিগ্রস্ত হই এবং এই সময়টা একে অন্যের পাশে না দাঁড়ালেই নয়। এবং যারা কিনা পারেন অন্যকে সাহায্য করতে, যাদেরকে আমরা বলি যে প্রিভিলেজড একটা সোসাইটি, তারা কিন্তু এই সময়টা আন্ডার প্রিভিলেজড যেই জায়গাগুলো আছে সেই জায়গায় পৌঁছে গেলেই আসলে আমাদের দেশটা কিন্তু একটা ব্যালেন্স পায়। নিজেদের মধ্যে আমরা ভালো থাকার একটা আমার মনে হয় উদ্দীপনা পাই, নিজের মতো করে থাকতে পারি। সেভাবে শেজান খান আপু আমাকে জানাচ্ছেন যে বেশ কটা অর্গানাইজেশনের সাথে আপনিও যেহেতু আছেন, আপনি রোটারিতেও আছেন, ডিমেনশিয়া সোসাইটিতেও আছেন, তো এইরকম জায়গাগুলো থেকে বন্যার্তদেরকে নিয়ে আপনাদেরও কাজ হয়েছে, তো সেগুলো নিয়ে আমি একটু শুনতে চাই। আমরা বন্যার্তদের জন্য খুবই চিন্তিত ছিলাম যে এত খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, তো দেশটা তো ডুবেই গেছিল। তখন আমরা উদ্যোক্তারাও আমরা নিজেরা ফান্ড ক্রিয়েট করি, প্লাস আমরা আমাদের যে ফাউন্ডেশন আছে, আমাদের ফাউন্ডার চেয়ারম্যান, ওইখানেও আমরা ডোনেট করি রোকেয়া আফজালের ওই ফাউন্ডেশনে। প্লাস আমরা থেকেও আমরা কিছু ডোনেশন করি নোয়াখালী এবং অন্যান্য জায়গায়। আর তাছাড়া আমি রোটারি থেকে আমরা বেশ একটা ভালো অ্যামাউন্ট আমরা দিয়েছি এবং চেষ্টা করেছি যত সম্ভব জিনিস কিনে দেওয়ার। চাল ডাল থেকে নৌকা করে করে আমাদের রোটার অ্যাক্টর, ইয়াং একটা গ্রুপ আছে স্টুডেন্ট, ওদেরকে রোটার অ্যাক্টর বলি, ওরা রোটারিয়ান না এখনো। ওরা গেছে প্রত্যন্ত অঞ্চলে খাবার নিয়ে গেছে, ওদের জন্য চাল ডাল আলু যা যা নেওয়ার খেতে, তোমার মোমবাতি সব কিছু ওরা নিয়ে গেছে, খুবই প্রত্যন্ত অঞ্চলে গেছে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে সাহায্য করেছি। তো রোটারি করি আমি অনেক বছর, আমি এবং রোটারির মাধ্যমে আমি অনেক কাজ করেছি। ইনফ্যাক্ট ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করেছি, গ্রামে গ্রামে তোমার সেলাই মেশিন দেওয়া এবং ফান্ড দিয়ে ভেন্ডার ক্রিয়েট করা ইত্যাদি কাজ করেছি আমি আগেও। আর আমার ইচ্ছা আছে যে বন্যার জন্য রিহ্যাবিলিটেশনের জন্য কিছু আমরা কাজ করব, অ্যাসোসিয়েশন থেকে হোক আর রোটারি থেকে হোক। তো এটা সবই মানবতার জন্য কাজ করা, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। তো আমি খুব এনজয়ও করি, কাজ করতে পারলে আমার খুব ভালো লাগে। আর এবং আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই সাপোর্ট করে, সাপোর্ট না করলে এত তো ডোনেট করা সম্ভব না, এবং আমরা নিজেরাও করি। তো এইভাবে আমরা অনেককেই রিহ্যাবিলিট করার ইচ্ছা আছে আমাদের, যে বিশেষ করে নারীদের, ওদের যদি কোনো কাজে আমরা কাজের জন্য যদি তাদের একটা ব্যবস্থা করে দিতে পারি আমরা, কারণ অনেকের তো ঘর বাড়ি নাই এখন, সেসব কারণেও ইচ্ছা আছে কিছু করার। বন্যা কবলিত যে সময়টা, সেই সময়ের কিছু অ্যাক্টিভিটিস প্রয়োজন, আবার দেখা যায় যে তার পরবর্তী যে একটা সময় যে মানুষের বাসস্থানটা এনশিওর করা, সেটাও আরেকটা অ্যাক্টিভিটি। তো এই ক্ষেত্রে আপনারা সচেতন আছেন বলেই আসলে দেশটা এখনো আমরা কিন্তু সবাই ভালো মন্দ যেভাবেই আছি না কেন, এখনো অনেক মানুষ আমরা সার্ভাইভ করতে পারছি। এবং কোভিডের সময়ও কিছু অ্যাক্টিভিটির কথা বলছিলাম, কোভিডের সময় কিন্তু অনেক সাহায্য করেছে সবাই মিলে, তা না হলে অনেক পরিবার কিন্তু একদম খুবই কষ্টে পড়ে গেছিল। তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প দিয়ে ওদের ব্যবসাটাকে দাঁড় করানো, এটা অনেক পরিবার অনেক মানুষ করেছে, শুধু আমরা না, আমরা রোটারি থেকেও করেছি, অ্যাসোসিয়েশন থেকেও করা হয়েছে। এবং সামনে আরও কিছু করার ইচ্ছা আছে, যে আমরা আন্ডার প্রিভিলেজদের জন্য যদি কিছু করতে পারি। ওদেরকে ট্রেনিং তো খুবই ইম্পর্টেন্ট উদ্যোক্তাদের জন্য, বিশেষ করে ট্রেনিং না হলে এগিয়ে যাওয়া মুশকিল। এবং সবাই সব কিছু জানে, তারপরেও কিছু ফাঁক ফোকর তো থেকেই যায়।
একেবারে, এবং একটা মানুষকে আপনি একবার সাহায্য করতে পারেন বা একবার অর্থ সাহায্য করতে পারেন, কিন্তু ট্রেনিংটা মানে তাকে জীবনভর সাহায্য করা। তো এটা বেশ চমৎকার একটা উদ্যোগ। একেবারেই তাই। আপুর কাছেও একটু কোভিড যে সময়টা, কোভিডের একটা লম্বা সময় গেছে, আমরা আসলে এমন একটা রোগের সাথে সেই সময় পরিচিত হলাম যেটা এর আগে কখনোই হয়নি, ভয়াবহ মহামারীর সময়টা। সেই সময় জীবনের ভয় ভুলে অঙ্গনও কোভিডের আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে, দেশের পাশে দাঁড়িয়েছে। সেই সময়টার কথা একটু জানতে চাই। সেই সময়টা বিশেষ করে আমি আমার যে অঙ্গনের মেম্বাররা আছে ওদের কয়েকজনকে, 12 জনকে আমি রান্না শিখিয়েছি এবং আমি নিজে রান্না করেছি। আমার ফ্যামিলি যথেষ্ট আমাকে হেল্প করেছে রান্না করে। তারপরে আমরা অনলাইনে বলেছি যে ডিনার এটা সেল হবে এত টাকা। দেখি কি অনেকে নিত আমাদের থেকে। তারপর ওই খাওয়া খেয়ে তারা অনেক খুশি যে আবার করো আবার করো। ওই 3 বছরই করেছি, আর করিনি। তারপরে আবার অনেক সবার রিকোয়েস্টে তারপরে এখন আমি যেখানে থাকি আমার এরিয়া, ওখানে আমি অঙ্গন থেকে 20 দিন আমি ইফতারিটা অঙ্গন থেকে সেল হয় আমার বাসা থেকে, আমার কিচেন থেকে, এবং খুব স্পেশাল সেটা। সে গরুর পায়া, তারপরে খাসির হালিম, তারপরে দহি বড়া, তারপরে ধোসা, এগুলা টেংরি কাবাব, পরাঠা, লাচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওটা আমরা 20 দিন দিয়েছি। তারপরে 20 দিনের পরে আর পারতাম না দিতে, কারণ কিচেনে আমি থাকতাম, আরো ছিল ওরা, কিন্তু নিজে দেখতাম আর কি। একদম মানে ধরতে গেলে 7 স্টার ইয়েতে আমরা সার্ভ করতাম। বাহ, কি চমৎকার। তো শুনে মনে হচ্ছে তারপরে 20 দিন পরে আমি ইত্তেকাপে বসি প্রতি বছর। তখন আমি আবার 20 তারিখে মানে রোজা রাত্রেবেলা বসে যেতাম, সেই চাঁদ রাতে উঠতাম। বাহ, কি চমৎকার, কি সুন্দর। তো সেই ক্ষেত্রে নিজে তত্ত্বাবধান করতে পারছেন না বলে ওই 10 দিন আর ইফতার যায় না, এরকম কিছু? হ্যাঁ, ওটাই। আচ্ছা, আমি কারোর উপরে মানে ভাবতাম যে না, দরকার নেই, নিজে পারলে যেটা সেটা দেখে খাওয়ার জিনিস তো হ্যাঁ হাইজিন মেইনটেইন করতে হবে। কি একটা দায়িত্ববোধ থেকে আপনি কাজটা করেন। অথচ একজন ব্যবসায়ী মানুষ আসলে ভিন্ন ভাবতেন, কিন্তু আপনি মমতা দিয়ে ভাবলেন। এটা খুব সুন্দর। সবাই সেটা জানে, প্রত্যেক বছরই তারা চাচ্ছে। বিশেষ করে আমার মানে সোসাইটিতে দিচ্ছি, আবার বাইরে থেকেও দিচ্ছি। এই বছরের আয়োজনে আমরা যাব। হ্যাঁ, তোমরা নিতে পারবে। ঠিক আছে, আমরা গিয়ে দরকার হলে কাজে সাহায্য করলাম, সেটাও তাহলে তো আরো ভালো। হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জুমে অনেক বন্ধুরা আছেন, তাদের কাছে একটু চলে আসি। আমি আসি তানিয়া আপুর কাছে। তানিয়া আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে আপনিও তো বেশ কিছু সংস্থার সাথে কাজ করেন, অনেক জায়গায় আপনার কাজ আছে, সংস্কৃতি মনা মানুষও আপনি, সেই কাজের সাথেও আপনি যুক্ত আছেন। এত প্রেম আপনি কিভাবে ব্যালেন্স করেন? ধন্যবাদ অহনা। যাদের কথা শুনছিলাম আমি এতক্ষণ ধরে, তাদের এই ধরনের মানুষদের কাছ থেকে আমরা ইন্সপায়ার হই আসলে কাজে। তো আমিও সেরকম ছোটবেলা থেকেই আমার এলাকা থেকে শুরু করি। ছোটবেলা থেকে স্কুল থেকে আমরা অনেক হেল্পিং কাজে, বন্যা যখন হতো আমাদের ছোটবেলায়, তখন আমরা নানান সংস্থা থেকে, সংগঠন থেকে আমরা যেতাম বন্যার্তদের পাশে। তো সেরকম ছোটবেলা থেকে অনেক সংগঠনের সাথে যেহেতু জড়িত, এলাকা স্কুল থেকে সাংস্কৃতিক সংগঠন আমাদের এলাকায় আছে, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, আরো অন্য রেড ক্রিসেন্ট, এগুলোর সাথে আমরা যেতাম, আমাদের ছোটদেরকে ভলান্টিয়ার হিসেবে কাজে নিত। তো তখন থেকে আমাদের সেই কাজগুলো করা। আর তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, নিজের প্রতিষ্ঠান হলো, নিজের একটা জায়গা তৈরি হলো হেল্প করার। তারপর এখানে আমি ঢাকায় যে সাংস্কৃতিক সংগঠনের সাথে আছি, ইনার হুইলের সাথে আছি। যেমন কিছুদিন আগে আমি কুমিল্লা গিয়ে, অনেকে বলছিল যে বন্যা শেষ, এখন আর ওই জায়গায় গিয়ে লাভ নাই, কিন্তু আমি জায়গায় গিয়ে দেখলাম কুমিল্লার ভিতর সাইডে এখনো পানি জমে আছে অনেক বাড়িতে। অনেকে এখনো অনেক স্কুলে জায়গা নিয়ে আছে, 20 দিন 25 দিন 30 দিন করে তারা স্কুলে থাকছে, একটা স্কুলে তারা অনেকে মিলে থাকে ওখানে। তো আমরা গিয়ে ওখানে বন্যার্তদেরকে সাহায্য করে আসলাম। আমাদের নেক্সট যে পদক্ষেপ, আমরা অনেককে ঘর তৈরি করার জন্য আমাদের সংগঠন থেকে
হেল্প করব, সেটা যে এখন খাদ্য অনেকটা কমে এসেছে, প্রয়োজন কাপড়ের প্রয়োজনও অনেকটা কমে এসেছে, কিন্তু তাদের বাসস্থান এইভাবে ভেঙে গেছে আমি নিজ চোখে দেখে এসেছি। মানে ঘরের ভিতরে পানি উঠেছিল যাদের, তাদের ঘরের ভিটাগুলো একদম দাঁড়ানোর মতো অবস্থা নাই, মানে খুবই খারাপ অবস্থা। একেবারে তাই আপু, এবং আপনাদেরকে আসলে এখন মন থেকে, মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম জায়গায় আপনারা পৌঁছেছেন। অনেকগুলো এলাকা আসলে দৃষ্টিগোচর হয়নি অনেকের, তো সেক্ষেত্রে যে যেখান থেকে পাচ্ছেন এরকম এলাকায় পৌঁছানোর চেষ্টা করেছেন। আরো শুনবো এসে, আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, আরো একবার ফিরে এসে আরো অনেক গল্প হবে, আপনাদের সবার কথা শুনবো, আমাদের সঙ্গেই থাকুন। কাজের সাথে প্রেম যখন হয়ে যায়, কাজ নাকি হয়ে যায় ভীষণ উপভোগ্য, এবং এমনটাই কাজের সাথে জড়িয়ে থাকা নানান সেক্টরের নানান নারী বলে থাকেন। এবং যাদের সাথে আমাদের কাজের সময়টা যায়, সেই মানুষগুলো তো আমাদের ভীষণ প্রিয় হয়ে ওঠেন। আপনারাও নিশ্চয়ই আপনাদের জীবনের এরকমই কিছু গল্প আমাদেরকে বলতে চান। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি পাসওয়ার্ড, আপনারা ফলো করে চলে এসে আমাদের সাথে এসে গল্প করতে পারবেন। কাজকে ভালোবেসে, কাজের জায়গাকেও ভালোবেসে, সেজান খান আপু, দেখা যাচ্ছে যে তাদের উদ্যোক্তা, যেই সব উদ্যোক্তাদের সাথে আপনারা কাজ করেন, তাদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক, মনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই মানুষগুলোর জন্য পরবর্তীতে কি কি প্ল্যান করছেন, এবং আপনার সামনের দিনগুলোতে কি কি প্রোগ্রাম আছে সেটা একটু জানতে চাই। আসলে উদ্যোক্তাদের তো আমাদের একটা বন্ডিং আছেই, সবাই সবার জন্য আমরা ফিল করি, এবং তাদের সুবিধা অসুবিধা তো আমাদেরকে অটোমেটিক চলেই আসে, মনে থাকেই। আর তাছাড়া আমি যেহেতু এখন উদ্যোক্তাদের প্রেসিডেন্ট হয়েছি ওমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশনের, তো সেটা তো আমার একটা দায়িত্ব আছেই। আমি এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো এখন এই দায়িত্বে আমি মনে করি যে আমাদের উদ্যোক্তা প্লাস আরও বাইরের উদ্যোক্তাদের অনেক ভালো করে ট্রেনিংয়ের প্রয়োজন আছে। কারণ আমাদের মহিলাদের যেটা হয়, আমাদেরকে কিন্তু অনেক কিছু সামলাতে হয়। হাজব্যান্ডদেরকে এটা, ছেলে লোকদের এটা করতে হয় না, তারা তো বহির্মুখী। মহিলাদের কিন্তু ফার্স্ট অফ অল তাদের মেইন প্রবলেম হচ্ছে যে তাদের মূলধন চিন্তা করতে হয়, ক্যাপিটাল চিন্তা করতে হয়। রানিং বিজনেসে কিন্তু ইউ নিড মানি, তখন তোমাকে ওই মানিটা অ্যারেঞ্জ করা। তারপরে যদি তুমি স্কিলড না হও, অনেক সময় অনেক কাজ করা যায় না, মানুষ কিন্তু ঝরে পড়ে ব্যবসার থেকে। তো সেটার জন্য না হয়, সবাই যেন উদ্যোক্তারা ভালো মতো আরও সামনে এগিয়ে যেতে পারে, অনেক কাজের বেশি ওদের মনোযোগ থাকে এবং ট্রেনিং থাকে। ট্রেনিং সেমিনারের কোনো বিকল্প নাই। স্কিলড না হওয়া পর্যন্ত একজন ভালো উদ্যোক্তা হওয়া যায় না। উদ্যোক্তাকে জানতে হবে যে সে কী করতে যাচ্ছে এবং ভবিষ্যতে কি করবে, এবং তার ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করবে। আনফর্চুনেটলি আমাদের দেশে প্রাইভেট ব্যাংকে মহিলাদের রেট অফ জন্য যে কোনো স্পেশাল কোনো ব্যবস্থা নাই। এসএমই ফাউন্ডেশন আছে, সেটা সাহায্য করে কিছু ক্ষেত্রে, ওমেন ব্যাংকিং এর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু ইনক্রিজ আছে। ব্যাংকে কিন্তু আমাদের রেট অফ ইন্টারেস্ট অনেক হাই। তো আমি তোমার মাধ্যমেই বলতে চাই, যারা ব্যাংকের বড় বড় ব্যাংক আছে, তারা যেন মহিলাদের উদ্যোক্তাদের একটা আলাদা ইন্টারেস্টের ব্যবস্থা করে। এত হাই ইন্টারেস্টের লোন নেওয়া খুব মুশকিল। এসএমই ফাউন্ডেশন ইন সাম এক্সটেন্ট হেল্প করে, বাট উই নিড মানে আরও হিউজ দরকার। তো মহিলা উদ্যোক্তারা যেন কাজটা চালিয়ে যেতে পারে, সেই জন্য তাদের ক্যাপিটাল ইজ ইম্পর্টেন্ট, মূলধন, এবং এটা মাঝপথে যেন থেমে না যায়, সেই জন্যে কয়েকটা জিনিস দরকার। একটা হলো ফ্যামিলি সাপোর্ট, একটা হচ্ছে বিজনেসে অন্য অন্য পার্টনার বা তোমার ব্যাংকার বা আত্মীয় স্বজন কারোর সাপোর্ট। আর চলতে গেলে আমরা ধর শহরে অনেক কিছু বুঝি না, গ্রামে গঞ্জে তো মেয়েরা অনেক কষ্ট করে, তাদেরকে তো সিকিউরিটিরও প্রবলেম। তুমি একটা দোকান বন্ধ করে যে যাবে, সেখানে কিন্তু তার একটা টেনশন, কারণ ঈদের সময় তো অনেক রাতে বাড়ি ফিরতে হয় অনেকের। তো সব কিছু মেয়েদের একটা টেনশন থেকেই যায়। তো আর আমরাও চাচ্ছি যে ডাইভার্সিফাই করতে, বিভিন্ন রকম ব্যবসায় মেয়েরা আসুক, এবং আমরা চেষ্টা করি যতদূর সম্ভব সেমিনার, তারপরে ডিফারেন্ট এক্সপার্টদেরকে এনে, যারা এক্সপিরিয়েন্সড পার্সন আছে তাদেরকেও আমরা সাধারণ জেনারেল মিটিংয়েও, নট অনলি ইন ট্রেনিংয়ে তো আনতেই হবে, জেনারেল মিটিংয়েও আমি চাই যে গেস্ট স্পিকার আসুক, এসে উদ্বুদ্ধ করুক ব্যবসায় কীভাবে কাজ করবে, কিভাবে এগিয়ে যাবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি ফিল করি, যে প্রত্যেকটা মহিলা উদ্যোক্তা এবং ছেলে উদ্যোক্তাদেরও নিশ্চয়ই যে মানসিক একটা প্রশান্তি দরকার। সেই জন্যে মানসিক যে ডক্টর যারা আছেন, মেন্টাল হেলথের সাইকোলজিস্ট বা দ্বারা,
ওনারা ওদেরকেও আমি গেস্ট স্পিকার আনতে চাই। আচ্ছা। এবং কাজটাকে চালিয়ে নেওয়ার জন্য, মন ভালো রাখার জন্য, কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য উই নিড সাইকোলজিস্ট অলসো। তো এটাও আমার ইচ্ছা আছে আমাদের ইয়েতে করার, আমাদের মিটিংয়ে বা কোনো অনুষ্ঠানে আনার আর কি, এবং মহিলা উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য যা যা করার আমার ইচ্ছা আছে করবার জন্য। এবং আমার বোর্ডে অনেক ভালো ভালো মেম্বার আছেন, এক্সপিরিয়েন্সড আপার আছেন, ওনাদের সাথে আলোচনা করে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আরো আমরাও সেটাই আসলে আশা করছি যে আপনি এগিয়ে যান, কারণ আপনার মাধ্যমে আরো অনেক মানুষ সহায়তা পাবে। আমি পলি আপুর কাছেও যদি আসি এই বিষয়টাতে, আপুর আরেকটা অর্গানাইজেশন বা আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো ডিপ্লোম্যাটিক স্পাউসেস। বেশ ইন্টারেস্টিং একটা নাম। এটা চেয়ারপারসন হিসেবে আপনি এখন আছেন, এবং এই জায়গাটা সম্পর্কে আমি একটু আগ্রহী, জানতে চাই এই জায়গাটা কি। এটার বয়স অনেক হলো, এটা করলাম। এটার পিছনে একটা ইচ্ছা ছিল যে ডিপ্লোমেটসরা এখানে আসে, তাদের ওরা কাজ করে, সকাল 9টার সময় বেরিয়ে যায় এম্বাসিতে, তারপরে ফিরে তারা 5টার সময়। তাদের স্পাউসরা কি করবে? ওরা ওদের ক্লাবে যায় শুধু, তারপরে অনেক কিছু অ্যাক্টিভিটিসের ব্যাপার আছে। ওইটা চিন্তা করে আমি আর আমার সিইও আছে মিস্টার গমেজ, আর আইভেন গমেজ, আর ওনার ওয়াইফ মাকসুদা, এরা দুজন অনেক ভালো, অনেক সুন্দর করে এটা করলো, এবং আমরা 3জন মিলে এটা করছি। এখনো অনেক মানে ভালো হচ্ছে। বাহ। হ্যাঁ, এটা আমরা ডিপ্লোমেটসদের যারা আসে তখন তাদের ওয়েলকামিং জানাই, রিসেপশন দেই, তারপরে যখন যায় তাদের ফেয়ারওয়েল দিই, তারপরে আবার ক্রেস্টও দিই তাদেরকে। তারা অনেক খুশি আমাদের উপরে। চমৎকার কিন্তু একটা আয়োজন, এবং এই ভাবনাটাও বেশ আধুনিক ভাবনা, যে সুন্দর করে এই বিষয়টাও আপনারা খেয়াল রাখলেন যে না, ডিপ্লোম্যাটিক স্পাউসেস এটা নিয়েও কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা এবং বেশ অনেক বছর হয়েছে না? কত বছরে শুরু হয় এটা? 7-8 বছর হয়েছে। 7-8 বছর হয়ে গেছে। চমৎকার একটা আইডিয়া। এবং সামনে আপুর আরো কিছু কাজের জায়গা নিয়ে অবশ্যই শুনবো। আমাদের কাছে আপনাদের সাথে গল্প করতে প্রচুর মানুষ চলে এসেছেন, তাদের সাথে এসে গল্প হবে। তবে বিরতির ওপারে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। এই যে একটা বিরতি, বিরতির পরে কিন্তু আরেকবার যখন চলে আসলাম, এখনো অনেক 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 আলাপ জমা হয়ে গেছে। আমাদের যে দুজন গুণী ব্যক্তি বন্ধু হয়ে আমাদের কাছে এসেছেন লেডিস ক্লাবে আজকে, তাদের জীবনটা একটা ওয়ান্ডারফুল জার্নি, অনেক রকম কাজ তারা করেছেন। তাদের সম্পর্কে আমি যতই জানছি আরও আমার জানার আগ্রহ বেড়ে যাচ্ছে। আপনাদের কিছু জানার থাকলে আপনারাও হাত তুলতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সুযোগ দেব প্রশ্ন করার। আমি একটু 1-2 জনের সাথে একটু কথাও বলে আসি। আমাদের বাংলাদেশ বিমানের সাথে আছেন রুমি আপু, এবং সাথে আপু হলো এখনও মানে ছায়ানটে গান শেখেন শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকে। আপু, আমি জানতে চাই যে এই যে কাজের সাথে প্রেম, এটা কি আপনার হয়েছে, নাকি আপনি জাস্ট মন খারাপ করে কাজে যান? একদম না, কাজটাকেও আমি এনজয় করি, আর গানটা তো আমার প্রাণ। বাহ। তো সেই কাজটাকে তো এনজয় করার অনেকগুলো কারণ আছে না, একটু বাইরে যেতে পারি, ঘুরতে পারি, এটা আমার একটু ইচ্ছা ছিল। একটু ট্রিকি করে এই জবটাই বেছে নিয়েছিলাম, বুঝেছো? যে কেউ আর আটকাতে পারবে না, ঘুরতে যাওয়াটাকে কেউ আর বলবে না যে সারাদিন তুমি ঘুরে বেড়াও। এদিকে ঘোরাটাও হলো, কাজেও যাওয়া হলো। চমৎকার একটা মানে ব্যালেন্স করেছেন, এটা আমার একটা ভালো বুদ্ধি। আর একটু ছোটবেলায় ভাবলে ভালো করতাম। হ্যাঁ, এখনো পারবা। পারবো? আচ্ছা ঠিক আছে, এয়ার হোস্টেস নিচ্ছি তো, অনেক অ্যাপ্লাই করে ফেলো। ঠিক আছে, মাথায় রাখলাম জিনিসটা। ঠিক আছে, মরিয়ম আপু, আমি একটু জানতে চাই যে মরিয়ম আপু, আপনি কাজ কেমন ভালোবাসেন? হ্যাঁ না, অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। হ্যাঁ, জীবন মানে কাজ, কাজকে তো ভালোবাসতেই হবে। সবাই জন্মের পর থেকে, বুঝে ওঠার পর থেকে কাজকেই ভালোবাসে, জীবনকে ভালোবাসে। ভেবে বেড়ে ওঠা মানুষের কাজ তো অনেক রকম, ঘরের কাজ, বাইরের কাজ, অফিসের কাজ, এই হৃদয়ের কাজ, মনে যেটা ভালো লাগে সেই কাজ, কত কাজ, কবিতা লেখার কাজ। একটা কবিতা পড়ি না? জি জি আপু, একটা কবিতা পড়ি। হ্যাঁ হ্যাঁ আপু, শুনি, ছোট করে শুনে আসি। অনেকদিন কবিতা পড়া হয় না। হ্যাঁ,
ঠিক আছে। তোমার ভালো লাগে কাজ, তোমার কথা বলো। আমরা তো সবসময় আমাদের কথাই শুনো, তোমার কথা তো কিছু বলো আমি না। তো আপু আমার কাজটা আপনি একটু দেখুন যে আমার কাজে আমি এসে সুন্দর মানুষদের সাথে স্টুডিওতে বসে গল্প করি এবং এ পাশে থাকেন আপনারা। আমার কাজকে ভালো না বাসার আসলে কি অপশন আছে? আর কোনো উপায় নাই। অপশন নেই, হ্যাঁ, ভালোবাসতেই অনেক হবে ভালোবাসো, আমাকে। তাই তো। আপু কবিতাটা শুনি, চলেন 2-4 লাইন কবিতা হ্যাঁ, শুনি। কবিতার নাম ও গো গোলাপ। ও গো গোলাপ, কত রূপ কত সুধা কত সুরভি আছে তব অঙ্গে তোমার ভরি ভরি, কত না হাসির মাধুরী আছে তোমার মুখে, কি বলে তোমায় ডাকবো বলো ও গো সুহাসিনী, কি দেব তোমায় আনি, কি বা কব তোমার রূপের ছটা পবিত্রতার আভাস, এত রূপ লয়ে তুমি গর্ব নাহি করো, সকলের হেসে হেসে জানাও ভালোবাসা, বাহ। লতার মতো নুয়ে পর লয়ে তব যৌবন, বাতাসের সাথে রহি রহি কি কথা বলিতে চাও, ওগো অমৃত রূপসী, ওগো চির সুন্দর, ওগো মনোহর, প্রাণ তব ভরে যায় তোমার পানে চাহি চাহি, আজকের এই গধূলি বেলায় প্রাণ মন চায় শুধু দেখিবারে তোমার, বাহ, ওগো সুন্দর, ওগো বন্ধু মোর, থাকো তব এই অন্তর জুড়ে আজীবন ভরে। চমৎকার লিখেছেন আপু, আপনি খুব খুব সুন্দর লেখেন। এটা এটা আসলে আমি যদি বলেন এটা আপনার কাজ, তাহলে আমি বলতে চাই ভীষণ সুন্দর কাজ করছেন আপনি। আর রাশিদা আপু আমাদের সাথে কানাডা থেকে যুক্ত হয়েছেন। কানাডা এখন ভীষণ শীত এবং রাশিদা আপু বাংলাদেশি নানান উদ্যোগ নিয়ে কাজ করতে চান, বাংলাদেশি পণ্যকে উনি কানাডায় নিয়ে যেতে চান। তো এরকম একটা মানে সামনে ওনার কাজ করবার ইচ্ছে আছে। রাশিদা আপুর কাছে একটু জানতে চাই যে আপনার সেই উদ্যোগের কতটুকু এগোচ্ছে এবং বাংলাদেশি নানান পণ্য নিজের কাছে পৌঁছে, নিজের দেশের পণ্য মানুষের কাছে পৌঁছে দেবার এই যে বিষয়টা, এই ভাবনাটা নিয়ে একটু শুনি। রাশিদা আনমিউট করতে হবে আগে। জি আপু। জি, ধন্যবাদ সবাইকে, শুভ সকাল, অভিনন্দন ও শুভেচ্ছা। সুন্দর একটি প্রশ্ন করেছেন। সরি, আসলে আমি এই কাজটা নিয়ে এগোতে চাই, কারণ আমাদের মেলা প্রধানগুলো হলে তখন বাংলাদেশি পণ্যগুলা, আমি নাম বলবো না, অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি চাহিদা, এবং বাংলাদেশকে এখন অনেকে চিনে, অনেক দেশিরা চিনে, অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। এবং আমাদের দেশে যে ফ্রুটস আছে, জ্যাক ফ্রুটস, পেয়ারা, এগুলো আমি অনেককে ওয়ালমার্টে যেয়ে খাওয়াও শিখিয়েছি, কিভাবে খেতে হয় আমাকে কিনতে দেখে জিজ্ঞেস করেছে। তো আর প্রোডাক্ট যেগুলা সবাই সচরাচর করে থাকে ওগুলো আমি করার চিন্তা করেছি, যেগুলো এখানে নেই, কিন্তু আসলে মানে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না, সাড়া পাচ্ছি না। সবাই নিজের দিকটা দেখে, কিন্তু দেশের দিক বা অপোজিশন যে আছে, যেমন আমি বা অন্য কেউ, তার সাইডটা কেউ চিন্তা করে না, যা তার কিরকম সমস্যা হতে পারে, কিভাবে হেল্পফুল হলে তার সাথে আমরা ডিলে যেতে পারি, এটা কেউ আসলে চিন্তা করে না। সবাই নিজের সাইড দেখে, যার জন্য খুব একটা এগোতে পারছি না। তো সেই ক্ষেত্রে প্রপার কমিউনিকেশন এবং আমার মনে হয় যে একজন যিনি বেশ যোগ্য ব্যবসায়ী এবং তিনি কিনা আপনার ব্যাপারটাও বুঝবেন এবং চারিদিকটা আসলে বুঝে শুনে একটা মিটিং আসলে সাকসেসফুল হলে নিজস্ব দেশীয় পণ্য আপনার কাছেও পৌঁছে দেওয়া যাবে, কানাডার মানুষরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করবে। সোনিয়া আপু, আনোয়ারা আপু অনেকক্ষণ ধরে আছেন, তাদের সাথেও কথা বলবো, মিষ্টি আপুর সাথেও কথা বলবো, আসলে সবার সাথে কথা বলতে চাই। একটু স্টুডিওতে আসি কারণ বেশ কিছু জিনিস জানবার আছে। তো আমি যেহেতু রাশিদাপুর সাথে মাত্র দেশীয় পণ্য নিয়ে কথা বললাম, তো সেই ক্ষেত্রে পলি আপু এখন একটা নতুন কাজের সাথে আছেন, অঙ্গনের মাধ্যমে মানুষের আরো অনেক কাছে পৌঁছে যাওয়ার বিষয়টা, এবং নেক্সট একটা প্রজেক্ট আছে আপনার ব্যাগ তৈরি করার প্রজেক্ট, সেটা নিয়ে একটু শুনি। এটারও একটা ইতিহাস আছে যে সবসময় মানুষ কিন্তু খুব একটা মানে খুব দামি দামি জিনিস সবসময় কিনতে পারে না, হয়তো কোনো সময় কিনলো, কোনো সময় আরেকটা কিছু সে করলো। হ্যাঁ, সবসময় কেনা সম্ভব না যে $10,000 ব্যাগ, $8,000, $5,000, $3,000 ব্যাগ কিনবো, কেননা এখন আমার অঙ্গন হয়েছে, সবাইকে আমাকে দেখতে হয়। তখন আমি চিন্তা করলাম যে পলি ব্র্যান্ডের একটা পলি পচেট নামে একটা ব্যাগ তৈরি করি, ব্র্যান্ড তৈরি করি, দেখি কি হয়। তারপরে যতগুলোই স্যাম্পল এসেছে সবাই বলেছে খুবই ভালো হয়েছে, এবং লেদারগুলোও বাংলাদেশের কাউ লেদার, আর গোট লেদার একটু এক্সপেন্সিভ, যার জন্য কাউ লেদার দিয়ে করছি। তা ব্যাগগুলো খুব ভালো। এখনও লঞ্চিং করিনি, বিকজ আমার ওই যে পলি পচের যে লোগোটা হয় না, ওটা আমি এখানেই করছি, চায়না থেকে আনছি না। এখানেও নাকি
ওল্ড টাউনে বংশালে করে। এবং দেশীয় মানুষের কর্মসংস্থান হচ্ছে। আমি তো জানতাম না, বংশালে খুব একটা নাম শুনেছি, চিনতাম না। তো এখন আরও বাংলাদেশের জায়গাগুলো আমি চিনছি। ওখানে এখন ওই যেটা আর কি 10 বছর 20 বছরের কিছু হবে না, ওই নিকেলগুলা দিয়ে আমার ব্যাগের সিকল, তারপরে লক, এগুলা তৈরি করছে। বাহ। হ্যাঁ, দেখি এখন কি হয়, ওয়েট করছি। আমরাও ভীষণ ওয়েট করছি। আমরাও চাই যে আমরা সবাই একটা করে পলি পকেট নিয়ে ঘুরবো, এবং আমরা চাই যে আমাদের এই পণ্য দেশের বাইরেও পৌঁছে যাক। না, হ্যাঁ অবশ্যই, এটাও একটা চেষ্টা আছে, যদি হয় খুবই ভালো। ওই জন্য চেষ্টা করছি কোয়ালিটি ফুল করতে, যাতে 10-20 বছর কিছু হবে না। বাহ, এটা হলে বেশ চমৎকার হয়, কারণ একটা পারফেক্ট ব্যাগ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এবং সেই ব্যাগকেই আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, 10-20 বছর নষ্ট না হলেই আমরা খুশি। আমার যেমন ব্যাগগুলো যেগুলো আছে দামি দামি ব্যাগ, 49 ইয়ার্স, 40 ইয়ার্স, 45 ইয়ার্সের একটাও কিচ্ছু হয়নি। বাহ, যেভাবে সেভাবেই আছে। পুরনো হয়েছে, নতুন মডেল বের হয়েছে, কিন্তু ওটা ওইভাবেই থেকে গেছে। আমি চাচ্ছি বাংলাদেশের সবাইকে জিজ্ঞেস করলাম, তোমাদের ওয়ারেন্টি কি, কত বছরের? বলে 1 থেকে 2 বছরে বেশি দিতে পারি না। কেন? নিকেলগুলো ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তা আমি বললো তো নিকেল ভালো করতে কি হয়? বলে খরচ বেশি হয়। তা আমি বললাম এই প্রথম বাংলাদেশে করো দেখি, নিকেল এক্সপেন্সিভ ভাবে করো, আমি আছি। এখন ওরা সব করছে। চমৎকার একটা উদ্যোগ আপনি হাতে নিয়েছেন, এবং হাতে পেলে আমরাও সবাই একটা একটা করে নিতে আসবো অবশ্যই। আমরা আবার একটু সেজান খান আপুর কাছে আসি, যদিও আমাদের বিরতির সময়ের কাছাকাছি আছি, তাও এসে একটু জানতে চাই আপু, যে আরেকটা জায়গার কথা শুনেছি, ডিমেনশিয়া সোসাইটি, যেটা কিনা আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং ডিমেনশিয়া খুব সিরিয়াস একটা ডিজিজ। তো সেই ক্ষেত্রে আসলে সেখান থেকে কি করছেন? ডিমেনশিয়া একটা খুব পেইনফুল ডিজিজ, এবং এইটা হচ্ছে যে তোমার আপনজন অনেক সময় তোমাকে চিনছে না, কত বড় একটা কষ্ট। তো যারা এটার মধ্যে দিয়ে যায় তারাই বুঝতে পারে এটা মর্ম। তো এখানে একটা সেন্টার খোলা হয়েছে বেশ কয়েক বছর আগেই। ওনার নাম, ভদ্রলোকের নাম হচ্ছে আজিজুল হক। উনি এটা ফাউন্ডার, উনি এটা করেছেন ওনার নিজের তাগিদে। ওনার মা অসুস্থ ছিল, আমারও যেমন মা ডিমেনশিয়া পেশেন্ট ছিলেন, আমার বড় ভাই এখন ডিমেনশিয়া পেশেন্ট। তো উনি এই সেন্টারটা খুলেছেন, এখন এটা উত্তরাতে। এটার নাম হচ্ছে আলজাইমার্স সোসাইটি অফ বাংলাদেশ। এখানে ডিমেনশিয়ারও কাজ হয়। এখানে এটা আমরা যেটা ওনারা করছেন এখন, আমরা আর কি সম্পৃক্ত থাকি, সেমিনার এগুলি আমরা ফ্যাসিলিটেট করি, অ্যারেঞ্জ করতে। উনি কেয়ার গিভার তৈরি করছেন, কেয়ার গিভারদেরকে ওই খুব সহমর্মিতার সাথে কাজ করতে হবে এগুলি ওনারা শেখাচ্ছেন, যে যেন ওনারা খুব ওদের লাইফ স্কিলে হেল্প করে। কারণ ওনারা তো অনেক কিছু ভুলে গেছেন, জীবনের একটা পার্ট ওনারা ভুলে যায় ডিমেনশিয়া পেশেন্টরা। তো সেটার জন্য আমরা রোটারি থেকে সবসময় ডিমেনশিয়ার পাশে আছি। রোটারি ক্লাব থেকে, আমাদের ক্লাবের নাম রোটারি ক্লাব অফ ঢাকা রোজবেল। এখানে অনেক প্রবীণ মহিলারাও আছেন আমাদের বয়সে, আমাদের থেকে বড়। তো আমরা এটার একটা সাপোর্ট হিসাবে সবসময় পাশে থাকি, ওনাদেরকে এনকারেজ করি। আর এই অসুখটা একটা খুব পেইনফুল অসুখ, এটা আমাদের দেশে অনেকেই বুঝতো না। এখন এটার জন্য অ্যাডভোকেসি এবং অ্যাওয়ারনেস খুবই দরকার, যে জন্য আমরা কাজ করছি। এবং এইটাকে অ্যাকচুয়ালি মানুষ আগে এদেরকে বলতো পাগল বা ব্রেনে প্রবলেম, অশিক্ষিত লোকরা বুঝতো না, অনেকেই শিক্ষিত অনেকেই বুঝতো না। এখন এটার অ্যাওয়ারনেস বেড়েছে, এবং এটাতে অনেক কেয়ার গিভার তৈরি করা হচ্ছে, এবং অনেক বাইরে প্রোগ্রাম, সেমিনার, অ্যাডভোকেসির জন্য অনেক এটা জানতে পারছে, অ্যাওয়ারনেসটা বাড়ছে। প্রপার ট্রিটমেন্টটা হওয়া খুব জরুরি, কারণ প্রপার ট্রিটমেন্টটা হয় না, জানে না অনেকে আর কি। এখন এই যে আপনারা এটা নিয়ে কাজ করছেন, অ্যাওয়ারনেস তো আসলে বাড়বে সামনের দিনে। আপুর ব্যবসা জীবন নিয়ে শুনলাম, আপনার ব্যবসায় আসার গল্পটাও শুনবো। এসে ছোট্ট সময় পাবো, যদিও একটা বিরতির সময়ও হয়ে গেছে। ফিরে এসে আরও অনেক কথা হবে, আপনাদের সবার সাথে একটু একটু হলেও কথা বলতে চাই, তাই সবাইকে ছোট্ট ছোট্ট একটু সুযোগ দেওয়ার চেষ্টা করব। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ছোট্ট একটা বিরতির পর যখন এপারে এলাম, তখন আসলে একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এই সময়টা আমার মায়া লাগতে থাকে যে আমাদের আড্ডা শেষ পর্যায়ে চলে এসেছে। আমি জুমে একটু ছোট ছোট করে কথা বলি, সোনিয়া আপু আজকে নাকি আপনার মন খারাপ, তো এই জন্য আপনার কাছে এসে একটু শুনি ছোট্ট করে, যে কাজ করলেও কি মন ভালো হচ্ছে না আজকে, তাই না? এই কথা কি করে জানলা আমার মন ভালো নেই? এই যে এটা আসলে ওই যে উড়ো চিঠির মাধ্যমে নানান ভাবে গোপন সূত্রে আমরা খোঁজ পাই। লেডিস ক্লাবের সবার মনের খবর আমরা নিয়ে রাখি, কথোপকথন করি, তোমরা শুনতে পাও। আমি জানতাম না এই ব্যাপারটা।
আমার আজকে এমনি মন ভালো নাই, মানে কেন জানি মন খারাপ। আমরা বেশিরভাগ সময় না শোনার চেষ্টা করি। এমনিতেই মন খারাপ, ভালো লাগে না। রুমি আপু গান শোনাইছে, হ্যাঁ হ্যাঁ, এখন আর তানিয়া আপু সবসময় আমাকে সোনিয়া রানী করে বলে ডাকে। সোনিয়া রানী বললে এমনিতে নিজের রানী রানী মনে হয়, রানী না হলেও ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তখন পৃথিবীর সবাইকে ভাবেন যে তোমরা কেউ আমাকে মন খারাপ করতে পারবে না, আমি কুইন অফ দি ওয়ার্ল্ড। এখন এখানে মন ভালো হয়ে যায়, বুঝেন নাই? আর কাজে থাকলে তো মন এমনি ভালো হয়ে যায়, কাজে থাকলে মন ভালো হয়ে যায়। আমি কাজকে অনেক ভালোবাসি। অনেক ধন্যবাদ সোনিয়া আপু। এদিকে আমরা একটু শারমিন জাহান আপুর কাছে আসি। শারমিন জাহান আপুকে কম পাই, আজকে একটু পেলাম, তাই একটু তার সাথে একটু হ্যালো করে নেই। আপু, কাজ নিয়ে কথা বলছি, আপনার কাছ থেকেও কিছু শুনি। আপু আসসালামু আলাইকুম সবাইকে। বেশি কিছু বলবো না, অল্পই বলবো। আমি কেক নিয়ে কাজ করি, তো যে সময়টা কাজ করি মানে প্রোগ্রামটা ওই সময় হওয়ার কারণে মানে আমি ওই টাইমটা কাজ করি, বাবু ঘুমায়, এভাবে আমি কাজ করি। আবার জয়েন করার চেষ্টা করছি, সরি আসলে আমি সব সময় জয়েন করতে পারছি না। একেবারে আমরা আসলে সবার কাজ বুঝি, কোনো অসুবিধা নেই। আপনি যে তাও আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে দেখেন, এটাই ভীষণ ভালো। এই তো রেগুলার আস্তে আস্তে সবার সাথে একটু পরিচয় হচ্ছে, একটু মায়া জন্মে যাচ্ছে, ভালো লাগছে। এরপর আপনি দেখবেন যে কাজ থাকলেও আপনি আসতে বাধ্য হবেন, কারণ এই মানুষগুলো এত মায়ার মানুষ। আনোয়ারা আপুর কাছে একটু আসি। অনেক ধন্যবাদ শারমিন আপু। আনোয়ারা আপুর কাছে এসে তার কাছ থেকে ছোট করে একটু শুনি। শুভ সন্ধ্যা সবাইকে, সবার কথা শুনছিলাম, ভালো লাগে। আনোয়ারা আপু নেটওয়ার্কে অসুবিধা, তাই আনোয়ারা আপুকে নিতে পারছি না। মিষ্টি আপুর কাছে একটু আসি। মিষ্টি আপু, এই তো কাল আপনার সাথে কত আলাপ করলাম, আজকেও একটু ছোট করে শুনি। আচ্ছা অহনা আপু, সেই কালকে রেস্ট সুন্দর মুহূর্তের সময় এখনো রয়ে গেছে। কালকে তোমায় দেখে আমি নজরুলের দুটো লাইন বলতে চেয়েছিলাম, বেশি কথা না বলে জাস্ট দুটো লাইন বলবো। যাবারে বেলায় খেলি যেও একটি কোপারে ফুল, আমার চোখে চেয়ে দেখো একটু মনের ফুল, একটি কোপারে ফুল, যাবার বেলায় খেলি যেও একটি কোপারে ফুল। চমৎকার। গতকাল যাবার বেলা এটা শোনাতে পারেননি, আজকে শুনিয়ে দিয়েছেন, খুব ভালো হয়েছে। শানু আপুর কাছে ছোট করে দু লাইন শুনি। শানু আপু, আপনি আজকে কেমন আছেন? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনার মানে কাপড়টা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে একদম। মণিপুরি শাড়ি, কিছুদিন পরে সেটা বাংলাদেশের জিআই পণ্য হয়ে যাবে, এমনটা আমরা আশা রাখছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কাপড়টা। অনেক ধন্যবাদ শানু আপু। সবার সাথেই কথা বলার চেষ্টা করেছি, আবার আসবো যদি সময় পাই, একটু শুনে আসি স্টুডিও থেকে। এসে বলেছিলাম সেজান খান আপুর কাছে একটু শুনবো যে সামনের দিনে উদ্যোক্তাদের জন্য আর কিছু কি করছেন, এবং একদম যাবার বেলা যেহেতু না আমি জানি যে এখন সময় অল্প। আমি প্রথমে তোমার জুম ওনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি জয়েন করার জন্য, এবং ওনারা খুব স্বতঃস্ফূর্তভাবে বলছেন, খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আমি আমার উদ্যোক্তাদের জন্য, আমরা সবাই মিলে কাজ করছি উদ্যোক্তাদের জন্য। আমার এই ব্যবসায় আসার মধ্যেও একটা বড় ছিল যে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করা। তো আমি এমনি ব্যক্তিগতভাবেই করতাম। তো এখন আমি যখন অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছে, আমার তো দায়িত্ব অবশ্যই আছে। তো আমি চেষ্টা করব নতুন নতুন কোনো ব্যবসার আইডিয়া জোগাড় করা এবং উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা, ট্রেনিং ও সেমিনার করা। প্লাস আমরা মেলা করি বছরে 2-3 বার, ওদের পণ্যকে পরিচিত করার জন্য এবং ওদের ব্যবসাটাকে সাফল্য করার জন্য। আমরা শুধু আমাদের অ্যাসোসিয়েশন না, বাইরের উদ্যোক্তাদেরকেও ওয়েলকাম করি। তো এটাই আমাদের মেইন কাজ। আর আমি যখন বিদেশে ছিলাম তখন আমি দেশের পণ্য অনেক প্রজেক্ট করেছি। বিদেশে তো আপনি বেশ কিছু কাজ করেছেন, সেগুলো আমি একটু ফ্যাশন শো করেছি বড় বড়, এবং ওইটা সারাদিন টিভিতে দেখাতো। আমি কানাডায় করেছি, অটোয়ায়। তখন ওইখানকার মাল্টিকালচার মিনিস্টারও ছিলেন, ওনারা খুব পছন্দ করতেন আমাদের কাজ। আর আমি সেন্ট্রাল এশিয়াতেও কাজ করেছি, ইন্টারন্যাশনাল একটা ফ্যাশন শো হয়েছিল, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজের, ওখানে আমি জুরিও ছিলাম। তো ফ্যাশনের উপরে কাজ করেছি। এইসব কাজেই আমাকে উদ্বুদ্ধ করে ঢাকায় এসে ব্যবসা আরম্ভ করার জন্য। এবং দেশীয় পণ্য নিয়ে আমি জামদানি মাসলিন নিয়ে অনেক পড়ালেখা করেছি, এবং এটা যে একটা মাসলিন আর জামদানির মধ্যে ঘনিষ্ঠতা, এটা আমি ওই সময় শিখেছি। এবং এটা যে একসময়
ইউরোপে এক্সপোর্ট হতো, এইগুলি সবই আমি ওই সময় পড়াশোনা করে জেনেছিলাম। কারণ অনেক সময় আমরা ঢাকায় থাকলে এত কিছু জানতে চাই না, যেহেতু বাইরে ছিলাম এবং বাংলাদেশকে প্রমোট করার জন্য এটা আমার ব্যক্তিগত কিছু ছিল না, এটা দেশের জন্য কাজ করা। তো আমি সবসময় দেশি জিনিস সার্ভ করতাম এবং দেশকে ভালোবেসেই অনেকগুলো কাজ করেছি, যেটা আমার মনে খুব এটা মনে পড়ে আর কি। চমৎকার আপু, আমি যতই শুনছি ততই আসলে ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ সেজান আপু। পলি আপুর কাছে আসি, যে আপু মেলার কথা বলেন এবং অঙ্গন থেকে ভীষণ মেলা হয় আমি জানি, সামনের দিনেও কিছু প্রোগ্রাম আছে, সেটাও একটু শুনি। হ্যাঁ, অঙ্গন থেকে এখনো মেলা হয় না, এখনো অঙ্গন পার্টিসিপেট করে। আচ্ছা, হ্যাঁ, কোথাও বাড়িধারা সোসাইটিতে কোনো পিঠা উৎসব হলো, তারপরে আরো কিছু হলো, সেখানে হয়তো খানার স্টলটা দিয়ে দিলাম। আর অন্যখানে যেখানে হচ্ছে মাইডাস মিনিমার্টের আমাদের হচ্ছে 3, 4, 5 মেলা হচ্ছে, তখন ওখানে আশা আছে আমার ব্যাংক মানে ব্যাগ দিব, লঞ্চিং করব। বাহ, তাহলে তো খুব জলদি জলদি পেয়ে যাবো না, আমরা। বেশি হয়নি, কিন্তু লোগোটা দিতে পারবো না। আচ্ছা, লোগো দিতে এমনি স্যাম্পল রাখবো, নট ফর সেল, জাস্ট দেখবে, মানুষ এসে কোয়ালিটিটা দেখতে পারবে। হ্যাঁ, কার্ড দিব, তারা পরে কন্টাক্ট করবে নভেম্বরের 15 তারিখে। আচ্ছা, তো এই যে গেলেই তো আমরা একটু লোভে পড়ে যাব, যে ব্যাগটা দেখতে পাচ্ছি, কিনতে পাচ্ছি না, খুব কষ্ট লাগবে। ওটাও একটা মজা, কিন্তু হ্যাঁ, এটাও একটা মজা, ওটাও একটা মানে পলিসি, সেলিং পলিসি। বেশ বেশ, এটা বেশ, আমার মনে হয় এই যে এন্টারপ্রেনারশিপ রিং একটা মাইন্ড, এটা আসলে খুব দরকারি। হাজার হলো 49 ইয়ার্স এর বিজনেস আমাদের, তো সেখান থেকে কিছু তো পলিসি জানা থাকবে। আমরাও কিছু শিখলাম, এখানে অনেক নতুন উদ্যোক্তা আছেন, ওনারাও কিছু শিখছেন অবশ্যই। আমরা আবার একটু চলে আসি এদিকে, আমি দেখি আনোয়ারা আপুকে এখন কথা বলতে পারছেন? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না এখন। ওবায়দা আপুর কাছে একটু আসি, হাসিনা আপু ছিলেন, এখন পাচ্ছি না। ওবায়দা আপু, ছোট্ট করে এক লাইন শুনি তো। আপু শুনতে পাচ্ছেন? আমি কিছু বলতে চাই। আচ্ছা, রাশিদা আপু কিছু বলতে চান, সেটা একটু শুনে নিই। ঠিক আছে। জি, আমি আসলে খুরশিদা আপুকে একটা মেসেজ দিতে চাচ্ছি। জি বলেন। সেটা হলো যে উনি যে পার্স করছেন, তার সাথে সাথে আমাদের ইউএসএ এবং কানাডা, আমি দুইটা দেশেই জানি, মোটামুটি পলিব্যাগ একটু ব্যান করেছে। তো আপনি হয়তো দেখেননি, আমি ছোটবেলা দেখেছি আমাদের দেশে অনেক ঝোলা টাইপের ব্যাগ করতেন কাপড়ের, এবং সেটা যদি একটু এমব্রয়ডারি করা থাকে, আর উনি যে চেক শাড়িটা পরেছেন, এই ধরনের যদি কিছু কাপড়ের ব্যাগ, উনি জুটের প্লাস কাপড়ের ব্যাগ যদি উনি করেন ওয়াশেবল, তাহলে এখানে উনি যথেষ্ট সাপ্লাই, মানে আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপু। ঠিক আছে, একদম শেষ সেকেন্ডে চলে এসেছি, অনেক ধন্যবাদ, মেসেজটা আমরা নিলাম। অনেক আপু, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো তোমাকেও একটু জানাই কিছু। জি, নেক্সাস টিভিতে ওর পুরো ফ্যামিলিরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, এবং তোমাকে, তুমি সুন্দর করে যে মানে এই ক্লাবটা করেছো, এটা আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা নেক্সাস টিভিতে অনুষ্ঠান সবসময় দেখি, আজকে অতিথি করার জন্য অনেক থ্যাঙ্কস। আমরাও আপ্লুত আপনাদেরকে পেয়ে। আমাদের লেডিস অনেক ধন্যবাদ। লেডিস ক্লাবের সকল বন্ধুরা আমাদের সাথেই থাকবেন, আগামীকালও একই সময়ে দেখা হয়ে যাবে। বিদায়।